হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্র 1 নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এবার তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। একে দাগে দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন থাকবে, প্রতিটি 1 নম্বরের করে। আচ্ছা, প্রথমে কি বলেছে দেখো, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? 2.110%, 1.110%, 55%, 5%। তাহলে আমরা প্রথমে কি করব, এই 5 কিলোগ্রামটাকে গ্রামে করে নেব, কারণ এখানেও গ্রামে দেওয়া আছে। তাহলে 5 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম, তাহলে 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। অতএব 55 গ্রাম সমান, আমরা জানি না 55 গ্রামটা 5 কিলোগ্রামের শতকরা কত পার্সেন্ট, তাহলে আমরা x ধরে নেব। 55 গ্রাম সমান 5000 গ্রাম ইন্টু x% হয়েছে। তাহলে এখানে পার্সেন্টের চিহ্ন তুলতে হবে, মানে 1 গুণিতক x/100 করতে হবে। তাহলে 5000 গুণিতক x/100 বা 55 সমান তাহলে 5000 গুণিতক x/100। তাহলে x এর মানটা বের করব, বা x সমান এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, নিচে 5000 চলে আসবে। তাহলে 55 গুণিতক 100 বাই 5000, উপরে 0 দুটো, নিচে দুটো 0 কেটে গেল, 5 এ 11 আর 5 10 এ 50। তাহলে কত পাচ্ছি? 11/10। তাহলে কে পূর্ণ করে নেব, 1 পূর্ণ 1 10। তাহলে 55 গ্রামটা 5 কিলোগ্রামের শতকরা কত পার্সেন্ট? 1 পূর্ণ 1 10%। এরপরে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3, 2:2:1, 1:2:1, 2:3:3। তাহলে দেখো, আমরা যেহেতু জানি যে সমকোণী ত্রিভুজ হলে তার একটি কোণ 90 ডিগ্রি হবে। আবার এখানে দেওয়া আছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর দুটি বাহু সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয় আর দুটো তাহলে নিশ্চয়ই 90 হবে, অর্থাৎ কত হবে? 45 আর 45। তাহলে অনুপাত চিহ্ন দিয়ে দিই, 3টা কোণের মানের অনুপাত। তাহলে কত হবে? 45 2 90 হয়, তাহলে 2:1:1, অর্থাৎ যেখানে দুটো 1 থাকবে একটা 2 থাকবে, সেই অনুপাতটি হবে। আমি যেটা যেখানে লিখতে পারি, আগে 90 লিখতে পারি অথবা আগে 45 লিখতে পারি, যেটা যা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তাহলে প্রথমটা হচ্ছে না, তারপরেও হচ্ছে না। এই সিতে দেখো 1:2:1 রয়েছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 1:2:1। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে। আচ্ছা, গুরু অনুপাত বলতে কি? যার পূর্বপদ আর উত্তরপদের থেকে বড়, যেমন 7:5। তাহলে এর যদি আমি ব্যস্ত অনুপাত বার করি, কি হবে বলতো? উল্টোটা হবে। তাহলে 5:7। তাহলে এটা কি হলো? লঘু অনুপাত হয়ে গেল। আর এটা গুরু অনুপাত, এটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে এখানে বলেছে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কি হবে? লঘু অনুপাত হবে। এরপরে কি বলেছে দেখো, 8,x,18 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান 10, 8, 12, 9। তাহলে দেখো, যখনই পরপর 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে থাকে, আমরা কি জানি? মধ্যপদের স্কোয়ার সমান প্রথম পদ গুণিতক তৃতীয় পদ হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখে নেব? x স্কোয়ার সমান, আচ্ছা আগে একটু ভাষা দিয়ে দিই, যেহেতু 8,x,18 ক্রমিক সমানুপাতে আছে, অতএব তাহলে মধ্যপদের স্কোয়ার x স্কোয়ার সমান 8 গুণিতক 18, বা x সমান তাহলে √ওভার চেপে যাবে 8 গুণিতক 18। একে একটু ভেঙে নিই। তাহলে 8 মানে 2, 2 এ 4, 2 এ 8, 18 বলতে 2 গুণিতক 9, 3 3 9। তাহলে দেখো এই দুটো 2 থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে, এখান থেকে একটা বের হবে। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 2 দিয়ে 4 3 12। তাহলে আমরা x এর মানটা কত পাচ্ছি? 12। তাহলে এখানে কোনটা হবে? অপশান সি হবে। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে 16 গুণিতক 16 গুণিতক 16 এর মান 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার 8।
তাহলে দেখো আমরা যদি 16কে ভাঙি কী হবে দেখো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, অর্থাৎ কী হচ্ছে 2 2 4 2 8 2 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। একটা 16তে আমি 2 টু দি পাওয়ার 4 পাচ্ছি। তাহলে তিনটাতে কীরকম পাবো দেখে নাও, 16 গুণিতক 16 গুণিতক 16 সমান 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। আর আমরা জানি সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 4 যুক্ত 4 যুক্ত 4 সমান 2 টু দি পাওয়ার 4 4 8 4 12 হলো। তাহলে 16 গুণিতক 16 এর মান হবে 2 টু দি পাওয়ার 12। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে বর্গমূল নির্ণয় করো। এইটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, রুট ওভারের মধ্যে এটা তুলে নেব, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান, আচ্ছা 24 স্কোয়ারটা মানে 24 গুণিতক 24 করে নেব, গুণ করি 4 4 16 6 4 2 8 1 9 2 4 8 2 2 4 6 9 17 7 4 1 5। তাহলে এখানে হচ্ছে 576 যুক্ত, তাহলে 10 স্কোয়ার মানে 10 হচ্ছে 100, তোমরা এটা জানো। তাহলে সমান হচ্ছে 100 যোগ করলে হচ্ছে 676 হচ্ছে, তাহলে রুট ওভার 676। এবার আমরা কি করব, ভাগ পদ্ধতিতে 676-এর বর্গমূল নির্ণয় করব। দেখো প্রথমে আমরা কি করব, ডান দিক থেকে দুটোর মাথায় আকার দিয়ে দেব, যেটা একটা আছে এর মাথায় পুটকি দিয়ে দেব। তাহলে দেখো কীরকম করতে হয় একটু দেখে নাও। দেখো 6 আছে, তাহলে আমরা 1 1 1 2 2 4 3 3 9 এমন গুণ করব। তাহলে 1 1 1 2 2 4 3 3 9 4 4 16। তাহলে দেখো 3 3 9 হলে 6 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দেব, 2 2 4, তাহলে 6 থেকে 4 গেলে 2, তাহলে সঙ্গে সঙ্গে এখানে কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে 2 2 4 হবে। তাহলে দেখো এখানে যখন আমরা বর্গমূল করব এই দ্বিতীয় স্টেপে 2 2 4 এটা মনে করে লিখতে হবে, আমার 2 লেখা হয়ে গিয়েছিল। আচ্ছা তাহলে এখানে আমি 6, তাহলে এখানে 4 হবে, আর এখানে যদি আমি 6 বসাই, এখানে 6 বসাতে হবে। তাহলে 6 দ্বারা গুণ করলে 6 36 6 হাতে 3 6 4 24 25 26 27 276। তাহলে 6 চলে যাচ্ছে, কত হচ্ছে 276। তাহলে বর্গমূল কোনটা হচ্ছে, এই মাথাটা উপরে, তাহলে এইটা সমান লিখে দেব 26, একটু ভাষা দিয়ে দেবো, অতএব নির্ণয় বর্গমূল সমান 26। এরপরে দেখো কি রয়েছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? এটা আমরা উইকি নামে বের করে নেব। লিখব 0.75 অংশের দাম 1800 টাকা। একে বার করব, তাহলে 1 অংশের দাম কম হবে, 1800 বাই 0.75 টাকা। আর কত, 0.15 অংশের দাম করতে হবে 1800 গুণিতক 0.15 বাই 0.75 টাকা। তাহলে দেখো এখানে দুটোর পরে দশমিক, এখানে দুটোর পরে দশমিক, দশমিক উঠে যাবে। এবারে 15 5 75, 5 দ্বারা কাটাকাটি করবো 1800-কে। দেখো 5 3 15 16 17 18 30, 5 6 30 আর একটা 0, 5 0 0, তাহলে কত পাচ্ছি 360 টাকা। অতএব এক বস্তা চালের 0.15 অংশের দাম 360 টাকা। এরপর কি বলেছে দেখো, -1 এবং -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে 4টি, 2টি, 3টি, 1টি। দেখো আমরা সংখ্যা রেখা সাহায্যে করেছি, তোমরা করেছো আগে। দেখো মাঝে এখানে হয় 0, এদিকে প্লাসের মান পজিটিভ মানগুলো, এদিকে নেগেটিভ মানগুলো, এদিকে +1 +2 +3 এমন করে রয়েছে। এদিকে কীরকম রয়েছে, -1 -2 -3 -4 -5। তাহলে দেখো এখানে বলেছে -1 এবং -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে। তাহলে -5 থেকে -1 এর মধ্যে কটি পূর্ণ সংখ্যা রয়েছে, দেখো কি কি রয়েছে, -2 রয়েছে, -3 রয়েছে আর -4। তাহলে কটা রয়েছে, 3টি। তাহলে এখানে অপশান কোনটা হবে, সিটটা। এরপরে দেখো 2 থেকে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বরের করে 4টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন বলেছে, একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছ। বাসটি কত মিটার লম্বা?
তাহলে আমরা জানি না বাঁশটি কত মিটার লম্বা, তাহলে সম্পূর্ণটা এক অংশ ধরে নেব। এরপর লাল এবং সবুজ রং কতটা করছি সেটা বের করে নেব, বাকিটা তারপর বিয়োগ করে দেব। আচ্ছা, একটু লিখে নেওয়া যাক। মনে করি বাঁশটির দৈর্ঘ্য সমান এক অংশ। এবার কি বলেছে, লাল এবং সবুজ রং কতটা দেওয়া হয়েছে, লিখব লাল এবং সবুজ রং করেছি, তাহলে 1 3 যুক্ত 1 5 অংশ। তাহলে যোগ করে নেব, 5 আর 3 দুটি মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে 15। দেখো 3 5 15 যুক্ত 5 3 15 অংশ সমান 8/15 অংশ। তাহলে সমস্ত বাঁশটির লাল এবং সবুজ রং করা হয়েছে 8/15 অংশ। তাহলে বাকি কতটা রয়েছে, তাহলে লিখব বাকি অংশ বা অবশিষ্ট বাঁশ সমান, তাহলে 1 থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে 1 - 8/15 অংশ সমান, নিচে হবে 15, 15 একে 15 হয়ে যাবে -8 অংশ সমান 7/15 অংশ। দেখো আবার এই অবশিষ্ট বাঁশটা এখানে কত দেওয়া আছে, বাকি 14 মিটারে হলুদ রং দেওয়া হয়েছে। তাহলে কত অংশে হলুদ রং করা হয়েছে, 7/15 অংশ। তাহলে শর্তানুসারে কি লিখবো, এই 7/15 সমান 14 মিটার। লিখে নেব, শর্তানুসারে 7/15 অংশ সমান 14 মিটার, বা 1 অংশ সমান, তাহলে কি হবে 14 গুণিতক, যখন এই ভগ্নাংশটা ডান দিকে চলে আসবে বাম দিক থেকে তখন এটা উল্টে যাবে, তাহলে 15/7, তাহলে 7 2 14, তাহলে সমান হবে 30। তাহলে এখানে প্রশ্নে বলেছে যে বাঁশটি কত মিটার লম্বা, লিখব অতএব বাঁশটি 30 মিটার লম্বা হয়েছে। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। তাহলে এখানে আমাদের সময় বের করতে হবে, সময়টাকে আমরা ডান দিকে রেখে দেব। আচ্ছা, এখানে লিখে নেব লোক সংখ্যা, লোক সংখ্যাটা একক জন আর সময় ব্র্যাকেটে দিন হয়েছে। দেখো 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে, তাহলে 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেছে, অর্থাৎ কি, তাহলে 190 থেকে 30 বাদ দিয়ে দেব, তাহলে এখানে লিখে নেব 4000, আর এখানে 190 বিযুক্ত 30 সমান 160 দিন। তাহলে দেখো এরপর কি বলেছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেছে, তাহলে এটা বাদ হয়ে যাবে, তাহলে 4000 বিযুক্ত 800, তাহলে সমান কত 3200 জন। তাহলে এই মজুদ খাদ্যটা 3200 জন লোকের কতদিন চলবে সেটা বার করতে হবে। তাহলে দেখো এখানে লোক সংখ্যা এবং সময় কি সম্পর্কে থাকবে বলো তো, ব্যস্ত সমানুপাতে আছে। লিখে নেব লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে যখন এই ব্যস্ত সমানুপাতে থাকবে, তাহলে আমরা যদি এইটা প্রথমে লিখি 3200 থেকে 4000, 3200 এই নিচ থেকে যখন লিখবো তাহলে এটা উপর থেকে নিচের দিকে হয়ে যাবে, এটা যখন নিচ থেকে উপর দিকে লিখবো তখন এটা উপর থেকে নিচের দিকে হয়ে যাবে। তাহলে এখানে লিখে নেব 3200 অনুপাত 4000 সমানুপাত, তাহলে আগে লিখে নেব 160 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব নির্ণয় সময় সমান, দেখো তাহলে 160-এর সঙ্গে 4000 গুণ হবে, নিচে হবে 3200, তাহলে 160 গুণিতক 4000/3200। দেখো নিচে দুটো শূন্য কাটছে, উপরে দুটো শূন্য কাটবে। আচ্ছা 16 10 160 হয়, আর
16 2 32। আচ্ছা 2 20 দিয়ে 40 20, তাহলে সমান কত হচ্ছে 200। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে লিখে নেব। অতএব অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। এরপরে রয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। এই মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে? দেখো মোট কত সার রয়েছে 120 কিগ্রা, তাহলে দেখো মোট সার সমান 120 কিগ্রা। আচ্ছা এই 120 কিগ্রার মধ্যে ইউরিয়া কত রয়েছে 60%, লিখব ইউরিয়া আছে সমান, তাহলে 120 এর 60% সমান কত 120 গুণিতক 60/100 কিগ্রা। তাহলে দেখো 120 একটা শূন্য কাটবো, 100 একটা শূন্য, 60 একটা শূন্য, 100 একটা শূন্য, তাহলে কত পাচ্ছি 1272 কিগ্রা। এরপরে কি রয়েছে পটাশ কত রয়েছে 40%, তাহলে পটাশ আছে সমান 120 এর 40% সমান 120 গুণিতক 40/100 কিগ্রা। একই রকম 100 দূরে শূন্য কেটে নেব, 40 এর একটা শূন্য আর 120 এর একটা শূন্য কেটে গেল, তাহলে কত থাকছে 12 4 48 কিগ্রা। তাহলে পেয়ে গেলাম 120 কিগ্রার মধ্যে ইউরিয়া আছে 72 কিগ্রা আর পটাশ আছে 48 কিগ্রা। লিখে নি ভাষাটা। অতএব এই মিশ্র সারে 72 কিগ্রা ইউরিয়া এবং 48 কিগ্রা পটাশ রয়েছে। এরপরে দেখো কি রয়েছে, একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ছাত্র সংখ্যা ও ছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখো এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে আনুপাতিক ভাগার বের করে নিতে হবে। একটু লক্ষ্য করো কিভাবে করতেছি। ছাত্র ছাত্রীর অনুপাত কত দেওয়া আছে, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। তাহলে ছাত্রের আনুপাতিক ভাগার কত, তাহলে কি করব ছাত্র প্রথমে রয়েছে, তাহলে 4/4 যুক্ত 3 সমান 4/7 4 11। এরপরে ছাত্রীর আনুপাতিক ভাগার কত হবে, আচ্ছা সরি 4 যুক্ত 3 সমান এখানে 7 হচ্ছে। আচ্ছা তাহলে ছাত্রীর আনুপাতিক ভাগার কত হবে একই রকম, তাহলে 3/4 যুক্ত 3 সমান 3/7। তাহলে আনুপাতিক ভাগার পেয়ে গেলাম। এরপরে কি হবে, এরপর তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 63। তাহলে এই 63 জনের মধ্যে কতজন ছাত্র রয়েছে ও কতজন ছাত্রী রয়েছে সেটা বের করব। অতএব 63 জন বা 63 জনের মধ্যে ছাত্র রয়েছে 63 গুণিতক 4/7 জন, তাহলে 7 9 63, তাহলে 9 অর্থাৎ 9 4 36 জন। এবং ছাত্রী রয়েছে সমান 63 গুণিতক 3 এর 7 জন, তাহলে 7 9 63, তাহলে সমান হচ্ছে 9 3 27 জন। তাহলে এখানে বলেছে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা কত, লিখব অতএব ছাত্র রয়েছে 36 জন এবং ছাত্রী রয়েছে 27 জন। এরপরে
দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে, দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয় তবে তাদের দামের অনুপাত কত? আচ্ছা, তাহলে দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে, লিখে নেব প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম। দেখো এদের অনুপাতটা কত দেওয়া আছে, 4:3, তাহলে লিখে দেবো 4/3 বা দিয়ে এখানে প্রথম বাড়ির দামটা বের করতে হবে, কিন্তু দ্বিতীয় বাড়ির দামটা দেওয়া আছে। তাহলে প্রথম বাড়ির দাম বাই কত, 4,20,000 সমান কত, 4/3। তাহলে অতএব প্রথম বাড়ির দাম কত, দেখো তাহলে এটা এপাশে ভাগে আছে, এপাশে গুণে হয়ে যাবে, তাহলে 4/3 গুণিত 4,20,000। একটু কাটাকাটি করে নেব 3 দ্বারা, তাহলে 14×3 42 আর এরপরে 4টা শূন্য। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, 14×4 56, 1 2 3 4। তাহলে এইটা পেয়ে গেলাম প্রথম বাড়ির দাম। এখানে বলেছে যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হয়, লিখে নেব প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে হবে কত টাকা হবে, তাহলে 5,60,000 যুক্ত 70,000 টাকা। তাহলে যোগ করে নেব 2 3 4 2 3 4 0 0 0 0 713 3 5 1 6 6,30,000 টাকা। এবার বলছে তবে তাদের দামের অনুপাত কত হতো। অতএব প্রথম বাড়ির দাম ইজরু দ্বিতীয় বাড়ির দাম, তাহলে কত হবে, প্রথম বাড়ির দাম হচ্ছে 6,30,000 টাকা অনুপাত দ্বিতীয় বাড়ির দাম কত রয়েছে, 4,20,000 হয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা যদি শূন্য শূন্যগুলো কেটে যাচ্ছে, দেখো এপাশে 4টা শূন্য, এপাশে 4টা শূন্য উঠে যাচ্ছে, তাহলে 7 দ্বারা ভাগ করলে দেখো 7 9 63 7 6 42, তাহলে 7 9 63 7 6 42। একে আর একটু ছোটো করে নেব, দেখো 3 3 9 3 দিয়েছে, তাহলে 3:2 হয়েছে। তাহলে প্রথম বাড়ির দাম এবং দ্বিতীয় বাড়ির দামের অনুপাতটা কত হবে, 3:2। এরপরে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে, 2^5 × 2^7 বাই 2^5 এর হোল স্কয়ার সমান কত। তাহলে একটু লিখে নেই, 2^5 × 2^7 বাই 2^5 এর হোল স্কয়ার। একে আমরা একটু ভেঙে লিখে নেব, দেখো 2^5 × 2^7 এর হোল স্কয়ার মানে কি, 2^5 এর দুটো রয়েছে, তাহলে 2^5 × 2^5। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে বাকি থাকছে, উপরে থাকছে 2^7 আর নিচে থাকছে 2^5। তাহলে দেখো সূচকের নিয়মে যখন এর পাওয়ারটা উপরে উঠবে কি হবে বলো তো, তাহলে এমনিতে ছিল 2^7, তাহলে এই পাওয়ারটা যখন উপরে উঠবে তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ হবে 2 স্কোয়ার হবে সমান হবে 4 হয়েছে। এরপরে দেখো কি রয়েছে, রামুর 13x² + x - 3 টাকা ছিল, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো, এখন তার কাছে আর কত টাকা আছে। তাহলে আগে ছিল এই টাকাটা, এটা সে খরচ করে দিয়েছে, অর্থাৎ কি এখান থেকে এটা বাদ চলে যাবে। তাহলে লিখব রামুর কাছে মোট টাকা সমান 13x² + x - 3 এই টাকা রয়েছে, সে খরচ করলো কতটা, 4x²
-3x -12 টাকা, এটা সে খরচ করে ফেলেছে। তাহলে বাকি টাকা কত? তাহলে বাকি টাকা সমান এর থেকে এটা বাদ দিয়ে দেব, তাহলে 13x² প্লাস x -3 মাইনাস 4x² মাইনাস 3x -12 টাকা, তাহলে সমান 13x² প্লাস x -3। এবার দেখো এই মাইনাসটা বন্ধনী তোলার জন্য কি করতে হবে? এদের সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে -4x² মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 12 টাকা। তাহলে দেখো 13x² থেকে এটা বাদ চলে যাবে, তাহলে 13 থেকে 4 গেলে 9x² প্লাস 3x আর প্লাস x 4x প্লাস 12 থেকে 3 গেলে 9 টাকা হলো। তাহলে এখন তার কাছে কতটা থাকবে লিখবো এখন, অতএব এখন তার কাছে আর 9x² প্লাস 4x প্লাস 9 টাকা আছে বা থাকবে, লিখে দেবে। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে ভাগ করো। আচ্ছা আগে ভাগটা আমাকে তুলে নিতে হবে। 3pqr প্লাস 6p² qr² মাইনাস 9p³ q² r³। তাহলে এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে বলে মানে আমি বাই নিচে লিখে নেব -3pqr। দেখো এইটা দ্বারা ভাগ মানে সবগুলোকেই এটা দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে আমি এটা বাই এটা লিখে নেব, 6p² qr² এটা লিখে নেব, মাইনাস এইটা বাই এটা লিখে নেব, তাহলে সমান 3pqr বাই মাইনাস 3pqr। দেখো প্লাস এইটা বাই তাহলে এটা লিখে নেব, তাহলে 6p² qr² বাই মাইনাস 3pqr। আচ্ছা এরপরে মাইনাস 9p³ q² r³ বাই মাইনাস 3pqr। এবার দেখো তাহলে এখানে 3pqr 3pqr কেটে যাচ্ছে আর নিচে একটা মাইনাস রয়েছে, তাহলে এখানে কি আলটিমেট পড়ে থাকবে -1। এরপর দেখো প্লাস মাইনাসে সবসময় মাইনাস হয়ে থাকে। আচ্ছা 3 2 6, তাহলে এখানে 2 লিখব। এবার দেখো এখানে রয়েছে p² উপরে, নিচে রয়েছে p, তাহলে দুটো p থেকে একটা p বাদ চলে যাচ্ছে, তাহলে p q কেটে যাচ্ছে আর r² আর নিচে আছে r, তাহলে এখান থেকে একটা r কেটে যাবে, তাহলে থাকবে 2pr। আবার দেখো এখানে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। দেখো 3 3 এ 9 3, এখানে তাহলে p³ থেকে একটা p বাদ চলে গেলে p² থেকে একটা q বাদ চলে যাচ্ছে, তাহলে থাকবে q, r³ থেকে একটা r বাদ চলে গেলে থাকবে r²। হয়েছে, তাহলে -1 মাইনাস 2pr প্লাস 3p² qr², এটা থাকছে। তাহলে লিখব অতএব ভাগফল সমান -1 মাইনাস 2pr প্লাস 3p² qr²। এরপরে দেখো এরপরে রয়েছে গুণ করো, গুণটা তুলে নিই। 8a² 2a প্লাস 5/a প্লাস 6b। আচ্ছা প্রথমে আমি ধ্রুবক পদগুলো গুণ করে নেব, তাহলে 8 2 16, a² এর সঙ্গে a গুণ হয়ে গেলে তাহলে কত হবে a³ প্লাস দেখো 8 5 40, উপরে আছে a², নিচে একটা a রয়েছে, তাহলে একটাই কমে যাবে, তাহলে হবে a প্লাস 8 6 48। দেখো a² আর b এ দুটো আলাদা পদ, তাহলে পাশাপাশি বসে যাবে a² b। সহজ, বুঝে নিয়েছো তোমরা। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে আমরা এর কি করব, এর বর্গমূল নির্ণয় করব। 5050, তাহলে দাগ দিয়ে নেব। দেখো এখানে জোড়ায় জোড়ায় রয়েছে, দেখো এখানে 50 রয়েছে, অর্থাৎ 7 7 49 হয়, তাহলে 7 দেব, 7 7 49। তাহলে 10 থেকে 9 গেলে 1, আর দুটো সংখ্যা নামবে 50। আর এখানে কি হয়ে যাবে 7 দ্বিগুণ, তাহলে 7 2 14। দেখো যদি আমি 1 বসাই, এখানে 1 বসাই, তাহলে 141 কে 141 হয়ে যাচ্ছে, কিন্তু 2 বসালে বেশি হয়ে যাবে,
141, তাহলে 10 থেকে 1 গেলে 9। তাহলে আমরা 71 স্কোয়ার বের করব। তাহলে 71 স্কোয়ার সমান কি হচ্ছে দেখো, 71 গুণিতক 71, 71 একে 71, 7 একে 7, 7 7 49, 1 7 14 4 হাতে 1, 9 0 4 একে 5, 5 0 4 1। কিন্তু এখানে প্রশ্নে বলেছে 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু এখানে আমরা কত পাচ্ছি, 5041 পাচ্ছি। এর থেকে ছোট যদি বিয়োগ করতে বলতো তাহলে পেয়ে যেতাম। তাহলে এরপরে আমরা তাহলে পরবর্তী সংখ্যাটা দেখব। তাহলে 71 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে 72। তাহলে 72 স্কোয়ার বের করে নেব। তাহলে 72 স্কোয়ার সমান কত, 72 গুণিতক 72, 2 2 4, 2 7 14, 7 2 14, 4 হাতে 1, 7 7 49 থেকে 50, তাহলে 4 4 4 8 1, 5184। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কত, তাহলে এইটা থেকে আমি 5050টা বাদ দিয়ে দেবো। তাহলে 5184 মাইনাস 5050, তাহলে 5050 বাদ দিয়ে দেবো। 4 8 থেকে 5 গেলে 3, 134। তাহলে 134 যোগ করলে আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো কার সঙ্গে না 5050-এর সঙ্গে যদি 134 যোগ করি তাহলে 5184 পাবো। এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, কার স্কোয়ার, 72 স্কোয়ার। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে যে কোনো 4 থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, 4 থেকে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বর করে 2টো প্রশ্ন করতে হবে। প্রথমে কি বলেছে দেখো, স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং সমদ্বিখণ্ডিত করে প্রতিটি কোণের মান উল্লেখ করো। দেখো এখানে আমি জ্যামিতিটা করে নিয়েছি, কারণ আমাকে সময়ের মধ্যে করতে হবে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই তোমরা একটু ভালো করে বুঝে নিও। কি বলেছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে প্রথমে আমরা কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব, দিয়ে নাম দিয়ে দেব ডিই। এরপর কি করব, এই সরলরেখার উপর একটা বিন্দু নেব, এই বিন্দুতে বি নাম দিয়ে দেব, দিয়ে পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ কাটলাম। এই সরলরেখাকে ছেদ করেছে, এখানে নাম দিয়ে দেব ও। একই মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আবার একটা বৃত্তচাপ কাটবো, এখানে নাম দেব এফ। আবার এফ বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ কেটে নিয়েছি, একে নাম দিয়েছি জি। এবার দেখো এই এফ বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ কাটবো, আবার জি বিন্দুতে বসিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ কাটবো। এই বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ করেছে, তখন কি করব, বির সঙ্গে এই ছেদ বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেব, দিয়ে এখানে নাম দিয়ে দেবো এ। তাহলে দেখো এ বি ই 90 ডিগ্রি একটা কোণ হয়ে গেছে। এবার বলছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে প্রতিটি কোণের মান উল্লেখ করো। এরপর কি করব দেখো, এই ও এবং এইচের মাপটা নেব পেন্সিল কম্পাসের সাহায্যে। মাপ নিয়ে ও বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ কাটবো এইদিকে সামনের দিকে করে, আবার এইচ বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে আবার একটা বৃত্তচাপ কাটবো। দেখো এখানে একটা ছেদ বিন্দু পাচ্ছি, তাহলে এই বি বিন্দুর সঙ্গে ছেদ বিন্দুটা যোগ করে বর্ধিত করে দিয়েছি, এখানে নাম দিয়েছি আই। এরপর তোমরা চাঁদা বসিয়ে মেপে নেবে, এই কোণটা 45 ডিগ্রি পাচ্ছি, এটাও 45 ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ দেখো এ বি আই কোণ সমান 45 ডিগ্রি, আবার আই বি ই কোণ সমান 45 ডিগ্রি। বুঝে নিয়েছো? এরপর একটু অঙ্কন প্রণালী দিয়ে দেবে। স্কেল ও কম্পাসের সাহায্যে কোণ এ বি ই সমান 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করলাম। অতএব কোণ এ বি আই সমান আই বি ই কোণ সমান 45 ডিগ্রি। এরপরে কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে কোণ দুটির মান লেখো। তাহলে একই রকম আমরা কি করব, প্রথমে একটা সরলরেখা টেনে নেব, নাম দিয়ে দেব সিডি। এরপর কি করব দেখো, এই সরলরেখার উপরে একটা বিন্দু এফ নিয়ে নেব। দেখো পেন্সিল কম্পাসে আমি যে কোনো মাপের মাপ নিয়ে একটা প্রথমে বৃত্তচাপ কেটে নিয়েছি। এই বৃত্তচাপটাকে ই বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাসটা ই বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপর আর একটা চাপ কেটে নিয়েছি, ই বিন্দুতে বসিয়ে কেটে নিয়েছি। দেখো দিয়ে কি করেছি, যোগ করে দিয়েছি।
এইটাতেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। তোমরা পেন্সিল কম্পাসটা দিয়ে এটা করার পরে চাঁদা দিয়ে মেপে দেখে নেবে যেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এরপর কি করবে, ই বিন্দুতে পেন্সিল কম্পাস বসিয়ে ই আর জি এর মাপ নিয়ে কি করবে, ই বিন্দুতে বসিয়ে সামনের দিকে একটা বৃত্তচাপ কেটে নেবে, আবার জি বিন্দুতে বসিয়ে সামনের দিকে একটা বৃত্তচাপ কেটে নেবে। দেখো এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এর সঙ্গে যোগ করে বর্ধিত করে দেবে, এফের সঙ্গে যোগ করে বর্ধিত করে দেবে। দিলে এখানে আমরা একটা কোণ পেয়ে যাব। দেখো এখানে এই যে একটা কোণ হচ্ছে, এখানে একটা কোণ হচ্ছে, তাহলে 60 ডিগ্রি পুরো কোণটা। তাহলে একে যখন সমদ্বিখণ্ডিত করলাম দুটোই কত হবে, 30 হয়ে যাচ্ছে। তাহলে একটু লিখে নেবে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে জিএফডি সমান 60 ডিগ্রি কোণ অঙ্কন করে সমদ্বিখণ্ডিত করলাম। দেখো জিএফএইচ সমান এইচএফডি, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে পুরো কোণটা 60 ডিগ্রি হচ্ছে, একে সমদ্বিখণ্ডিত করলে এটা 30 হবে, ওটা 30 হবে। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য একটি সাজেশন নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। ধন্যবাদ।